হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আশা করব তোমরা অলরেডি টাইম কমপ্লেক্সিটির ভিডিওটা দেখে আসছো এবং এই ভিডিওতে আমরা স্পেস কমপ্লেক্সিটির বিষয়টা নিয়ে জানবো। সো আমরা যখন একটা প্রোগ্রাম লিখি ওটা তো শুধুমাত্র টাইমের উপর নির্ভর করে না, তাই না? সো আমাদের স্পেস কমপ্লেক্সিটির উপরও নির্ভর করে। আমরা টাইম অ্যান্ড স্পেস এই দুইটা যখন স্পেস, হ্যাঁ, সো দুইটা যখন এফিশিয়েন্ট করতে পারবো যত বেশি, সেই প্রোগ্রামটা আমাদের তত বেশি ভালো। সো টাইম কমপ্লেক্সিটি তো আমরা জানছিলাম যে আমাদের স্পেস বা ইনপুট সাইজ, ধরো হচ্ছে আমি এইভাবে লিখি যে ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে আমাদের যে টাইমটা বাড়ে সেটাই কিন্তু ছিল হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি, রাইট? সো স্পেসের ক্ষেত্রে কি হয়? স্পেসে আমরা কি করি যে আমরা যখন একটা প্রোগ্রাম লিখতেছি ওই প্রোগ্রামটা যখন তোমার মেমোরিতে অতিরিক্ত জায়গা খায়, ঠিক আছে, এই অতিরিক্ত জায়গা খাওয়ার কারণে আমাদের কিন্তু যে কমপ্লেক্সিটিটা বাড়ে সেই জিনিসটাই হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি। ইনপুট সাইজের উপর নির্ভর করে আমাদের যে মেমোরিতে জায়গা যত বেশি খাবে সেইটাই আমাদের স্পেস কমপ্লেক্সিটি। শুনে একটু কঠিন লাগতে পারে, আসো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তোমার ব্যাগ এটা, সো তোমার আপাতত ইউনিভার্সিটিতে বেশি একটা কাজ নাই, তুমি জাস্ট তোমার ল্যাপটপটা নিয়ে তুমি তোমার ইউনিভার্সিটিতে যাচ্ছ, ঠিক আছে? এটা ধরলাম হচ্ছে ইউনিভার্সিটি। এখন ধরলাম তুমি এখন ইউনিভার্সিটি সেমিস্টার ব্রেক চলতেছে, সো তুমি তোমার বাসায় যাবা। সো বাসায় যাওয়ার সময় কি করো? ল্যাপটপ নিছো, জামা কাপড় নিছো, চার্জার নিছো, খাবার নিছো, পানির বোতল নিছো, তার মানে অনেক কিছু তুমি নিছো। তার মানে এইটাও একটা টাস্ক ছিল তোমার ইউনিভার্সিটি যাওয়া, এইটা ছিল তোমার বাসায় যাওয়া। সো এই টাস্কটা করার জন্য তোমার কিন্তু মেমোরিতে অনেক বেশি জায়গা অকুপাই করতে হয়েছে, ঠিক আছে? এই যে এই জায়গাটায়, ওকে। সো এই কাজটা করার জন্য আমাদের কিন্তু মেমোরিতে জায়গা বেশি নিতে হলো, তার মানে কি আমাদের স্পেস কমপ্লেক্সিটিটা বেড়ে গেল, ঠিক আছে? সো এখন যদি আমরা স্পেস কমপ্লেক্সিটির ডেফিনেশন দিতে চাই, এটা আমরা এইভাবে বলতে পারি যে হাউ মাস এক্সট্রা মেমোরি অ্যান অ্যালগোরিদম নিডস while রানিং। এই অর্ডারটা কি বলছি? while রানিং, তার মানে যখন তুমি একটা কোড কম্পাইল করে ফেলছো, কম্পাইল করার সময় তো ও কিছু জায়গা মেমোরিতে অকুপাই করে, বাট কম্পাইল করার পর যখন ও রানিং অবস্থায় আছে, রানিং অবস্থায় ও কতটুকু মেমোরিতে জায়গা খাচ্ছে সেটাই কিন্তু সেইটার উপর নির্ভর করে যে আমাদের স্পেস কমপ্লেক্সিটিটা কেমন হবে, ঠিক আছে? সো এখন আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি যে আমাদের কনস্ট্যান্ট টাইমের স্পেস কমপ্লেক্সিটি কেমন হয়। এটা আমরা এইভাবে ডিনোট করতে পারি যে অর্ডার অফ 1, ঠিক আছে? সো জিনিসটা কি, চলো আমরা একটা কোড দেখি। ধরো আইএনটি এ ইকুয়ালস টু 1 দিলাম, আইএনটি বি ইকুয়ালস টু 2 দিলাম। এখন আমি বলে দিলাম যে ধরো হচ্ছে আমাদের ইনপুট সাইজ আমরা এন দিয়ে ডিনোট করি, এন ইকুয়ালস টু ধরো হচ্ছে লেটস সে 100। এখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন বা ধরো মানে প্রিন্টে বা প্রিন্ট দিয়ে আমরা এ প্লাস বি করতেছি। সো এইটাই মূলত আমাদের হচ্ছে কাজ। এখন দেখো তো এই কোডটার জন্য এইটা ছিল হচ্ছে আমাদের ইনপুট সাইজ। সো এই ইনপুট সাইজ এন এর ভ্যালু চেঞ্জ করে আমি যতই বানাই না কেন, তোমার এই আউটপুটে কি কোনো চেঞ্জ আসবে? কোনো চেঞ্জ আসবে বলো তো? কোনো চেঞ্জ আসবে না। তুমি এখানে যত যাই চেঞ্জ করো না কেন, এখানে আউটপুট অলওয়েজ কনস্ট্যান্ট। এখানে তুমি 1 ইনিশিয়ালাইজ করে দিছো, এখানে তুমি 2 ইনিশিয়ালাইজ করে দিছো, এখানে কিন্তু সব সময় একই আউটপুটই আসছে। এখানে তুমি এন এর ভ্যালু যত বড়ই তুমি ইনপুট সাইজ দাও না কেন, এখানে কিন্তু আমাদের এই ভ্যারিয়েবলগুলো ফিক্সড, কোনো চেঞ্জ আসতেছে না। সো এই কারণে এইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটি আসবে, ঠিক আছে? আচ্ছা, সো কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটি জিনিসটা আমরা বুঝলাম। এবার আমরা একটা লিনিয়ার স্পেসের জন্য দেখি। সো সেটাকে আমরা ডিনোট করতে পারি অর্ডার অফ এন দিয়ে। সো অর্ডার অফ এন এর টাইম কমপ্লেক্সিটি তো আমরা অলরেডি দেখছিলাম যে একটা ইনপুট সাইজের উপর নির্ভর করে, যদি ধরো হচ্ছে আমরা একটা অ্যারেতে এলিমেন্ট খুঁজতে চাই কিন্তু এলিমেন্টটা যদি না পাই,
তাহলে কি আমাদের অ্যারের সবগুলো এলিমেন্টকে কি ভিজিট করতে হয়েছিল না? ধরো হচ্ছে এম আমরা খুঁজতেছি, এখানে দেখলাম, এখানে দেখলাম, এখানে দেখলাম, এইভাবে সবগুলোতে দেখছি কিন্তু আমরা পাইনি। তার মানে সবগুলোকে আমাদের ভিজিট করতে হয়েছে। তো সবগুলোকে দেখতে কি আমাদের অর্ডার অফ এন অ্যামাউন্ট অফ টাইম লাগছে, ধরো এইভাবে চিন্তা করতে পারো। তো সেটার টাইম কমপ্লেক্সিটি ছিল হচ্ছে অর্ডার অফ এন। এখন এই যে অ্যারেটা, ধরো এই অ্যারেটা আমাদের ইউজার থেকে আমরা পাইছিলাম, এবার একটা কাজ করছি যে ইউজার বলে দিছে ভাই এই এন তোমার ইনপুট সাইজ, এবার তুমি আমাকে মেমোরিতে এন সাইজের একটা অ্যারে ক্রিয়েট করে দেবা, এমটি অ্যারে। সো কীভাবে আমরা এমটি অ্যারে ক্রিয়েট করতে পারি? আমরা আইএনটি স্কোয়ার ব্র্যাকেট এআর এর ভিতরে এবার হচ্ছে নিউ একটা ইন্টিজার অ্যারে ধরো ইনিশিয়ালাইজ করবো এবং যেটা সাইজ দিয়ে দিব এন। এখন দেখো তো এই যে এন, এইটা তো চেঞ্জ হবে, রাইট? সো এই এন এর ভ্যালু বড় হোক অথবা ছোট হোক, এই বড় এবং ছোট হওয়ার উপরেই মূলত নির্ভর করতেছে আমাদের স্পেস কমপ্লেক্সিটিটা কেমন হবে। ঠিক আছে? সো এখন আমরা দেখতেছি যে আমাদের এন এর ভ্যালুর উপরে কিন্তু আমাদের অ্যারে সাইজটা নির্ভর করতেছে, যে কারণে আমাদের এই কেসে আমরা এইটা বলতে পারি যে যখন আমরা মেমোরিতে একটা এন সাইজের অ্যারে ইনিশিয়ালাইজ করতেছি, এই এন সাইজের অ্যারে ইনিশিয়ালাইজ করার কারণে আমাদের এইটার স্পেস কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন। ঠিক আছে? ওকে, এইটা আমরা ইনিশিয়ালাইজ করছি এবং এইটাই কিন্তু আমরা এখন এইটা করতে পারি যে ধরো হচ্ছে আমরা ফর লুপ চালাইছি, আই হচ্ছে 0 এবং সেখান থেকে ধরো হচ্ছে এন পর্যন্ত চলতেছে, আমরা অ্যারের আইতম ইন্ডেক্সে এই আই এর ভ্যালুটা স্টোর করতেছি, এইটাই হচ্ছে আমাদের ধরো হচ্ছে একটা কাজ। সো এই টোটাল জিনিসটুকের জন্য আমাদের স্পেস কমপ্লেক্সিটি কিন্তু অর্ডার অফ এন। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বুঝলাম। এবার আমরা একটা 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে দেখি 2 ডাইমেনশনাল অ্যারেগুলো কেমন হয়। ধরো হচ্ছে এইটা আমরা এই 2 ডাইমেনশনাল অ্যারে সামনেই পড়বো আমাদের ডাটা স্ট্রাকচারের মেইন সেকেন্ড টপিক যেটা। সো 2 ডাইমেনশনাল অ্যারে কী হয়, এই যে এইটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার অ্যারে। ঠিক আছে? এই যে এইটা, সো এইটা মনে করলাম আমাদের এন সাইজের। আর এইখানে দেখো এরকম তুমি তোমার স্কুলের বেঞ্চের কথা চিন্তা করো যে এখানে তুমি 5 জন স্টুডেন্ট বসতে পারবা এবং পিছনের সারিতে আরও 5 জন স্টুডেন্ট বসতে পারবা। সো এই টোটালটা মিলে আমাদের হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে হয়েছে আর কি। এইটা আমরা হচ্ছে খুব বিস্তারিত সামনে পড়বো, তার আগে আপাতত জাস্ট এইটুকু বোঝো যে এইটা একটা 1D অ্যারে, এইটা আর একটা 1D অ্যারে। ওকে, সো এই দুইটা অ্যারে মিলে আমাদের একটা 2 ডাইমেনশনাল অ্যারে তৈরি হয়েছে। সো আমি মনে করলাম কি এর কলাম হচ্ছে তোমার টোটাল 1 2 3 4 5টা। সো তাইলে আমি বলে দিতে পারি যে এর হচ্ছে কলাম হচ্ছে এন সংখ্যক, আর এর রো কয়টা, এই একটা আর এই একটা। সো আমি বলে দিতে পারি এম হচ্ছে ওর রো নাম্বার। ঠিক আছে? সো এখানে তাহলে আমরা যদি 2 ডাইমেনশনাল অ্যারে একটা ইনিশিয়ালাইজ করি, আমরা এইভাবে 2 ডাইমেনশনাল অ্যারে ইনিশিয়ালাইজ করতে পারি এবং সেখানে নিউ আইএনটি ব্র্যাকেটে ধরো হচ্ছে প্রথমে এম এবং আরেকটা দিয়ে দিলাম এন। এইভাবে আমরা কিন্তু একটা এমটি অ্যারে ইনিশিয়ালাইজ করলাম আপাতত। সো এই যে এমটি অ্যারে তুমি ইনিশিয়ালাইজ করছো মেমোরিতে, রান টাইমে তুমি এই একটা এম ইন্টু এন ডাইমেনশনের অ্যারে ক্রিয়েট করছো, তখন কি এই এম ইন্টু এন সাইজের স্পেস মেমোরিতে অকুপাই হলো, মেমোরিতে জায়গা খাইলো এই পরিমাণ। সো এইটার জন্য আমাদের স্পেস কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এম ইন্টু এন। এখন যদি তুমি এটা এইভাবে চিন্তা করো যে আমাদের রো এর ভ্যালু এন, কলামের ভ্যালু এন, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে অর্ডার অফ এন ইন্টু এন। এবার এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে অর্ডার অফ এন স্কোয়ার। সো যখন আমাদের একটা 2 ডাইমেনশনাল অ্যারে হবে, 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমরা বলতে পারি সেটার স্পেস কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন স্কোয়ার। যদি আমরা একটা এরকম নতুন এমটি অ্যারে ইনিশিয়ালাইজ করি বা মেমোরিতে জায়গা খায়, তখন কিন্তু আমরা সেটাকে এইভাবে অর্ডার অফ এন স্কোয়ার বলতে পারি। সো এইটা ছিল হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটি। এর আগে আমরা হচ্ছে একটা 1 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে লিনিয়ার স্পেস কমপ্লেক্সিটি দেখলাম এবং এর আগে আমরা একটা হচ্ছে কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটি দেখলাম। সো হোপফুলি
স্পেস কমপ্লেক্সিটি জিনিসটা কি এবং কিভাবে কাজ করতেছে এইটুকু তোমাদের বেসিক আইডিয়া জানলেই হবে ডাটা স্ট্রাকচার শেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আমরা আরও কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই।